নমস্কার বন্ধুরা, আমি বিজয় ইন্সপায়ার সাহেব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি। গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললেই সারাদিন ভালো কাটবে? রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত, কোন দুটি শ্লোক বললে গীতা সম্পূর্ণ পাঠের ফল পাবেন? এই প্রশ্নের উত্তর পাবেন আজই আপনারা এই ভিডিওর মাধ্যমে। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে তার নিচে জয়ধ্বনি লিখে দিন। চলুন এবার জেনে নেই। ভোরের আলোটা খুব ধীরে ধীরে ঘরে ঢুকছিল। জানলার কাছে ধুলো জমেছে, তবু আলো ঠিক ঢুকে পড়ল। আলো আসলে বাধা মানে না, সে শুধু ঢোকে। রিক বিছানায় শুয়ে সে আলোটার দিকে তাকিয়েছিল। ঘড়িতে তখন সকাল 6:10। অ্যালার্মটা বেজেছিল ঠিক সময়ে। সে বন্ধ করেছে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। এই না উঠতে চাওয়াটাই এখন তার সবচেয়ে পরিচিত অনুভূতি। কিছুদিন আগে এমন ছিল না। তখন সকালে উঠে একটা তাড়া কাজ করতো, আজকে কি করবে, অফিসে কি কাজ আছে, কোন মিটিং। এখন সব একই রকম লাগে। দিনের পর দিন যেন একই পৃষ্ঠায় আটকে গেছে জীবন। সে উঠে বসে, পাশে রাখা মোবাইলটা হাতে নেয়। কয়েকটা নোটিফিকেশন, অফিসের মেল, কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ, সব দেখে আবার রেখে দেয়। হঠাৎ মনে হয়, আমি ঠিক কী জন্য উঠছি? এই প্রশ্নটার কোনো নাটকীয়তা নেই, খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এর উত্তর কেউ শেখায় না। রিক ছোটবেলায় এমন প্রশ্ন কখনো করেনি। তখন জীবনটা ভাগ হয়েছিল না। বাড়ি মানে ছিল মানুষ, ঘর মানে ছিল কথা, সকাল মানে ছিল শব্দ, ঘন্টা, মন্ত্র আর চায়ের কাপের আওয়াজ। ঠাকুরমা খুব ভোরে উঠতেন, তিনি কাউকে ডাকতেন না, তবু বাড়ির সবাই জেগে যেত, যেন ওই ভোরের মধ্যে একটা ডাক লুকিয়ে থাকতো। ঠাকুরমার গলা খুব উঁচু ছিল না, কিন্তু যখন তিনি গীতা পড়তেন তখন মনে হতো ঘরটা একটু বড় হয়ে গেছে। রিক তখন স্কুলে পড়ে। সে বুঝতো না শ্লোকের মানে, কিন্তু শব্দগুলো মনে থাকতো, এখনো আছে। আজ এত বছর পরেও সেই শব্দগুলোই যেন তাকে ডাকছে। কিন্তু সে বইটা খোলে না, কারণ বই খুললে প্রশ্ন আসে, আর প্রশ্নের উত্তর দিতে তার ভয় লাগে। সে তৈরি হতে থাকে। অফিসে যাওয়ার তাড়া, স্নান, জুতো, জামা সব যান্ত্রিকভাবে হয়। আয়নায় তাকিয়ে সে নিজেকে দেখে। মুখে কোনো দুঃখ নেই, কোনো হাসিও নেই। এই মুখটাই সবচেয়ে বড় ক্লান্তি। বাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে। শহর দৌড়চ্ছে, সবাই কোথাও না কোথাও যাচ্ছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। রিক হঠাৎ ভাবে, এত লোকের মধ্যে থেকেও মানুষ কিভাবে একা থাকে? এই প্রশ্নটার উত্তর কেউ দেয় না। অফিসে পৌঁছে কাজ শুরু হয়, ফাইল, মেল, কল, সময় কেটে যায়। দুপুরে ক্যান্টিনে বসে এসে একা চা খায়। পাশের টেবিলে হাসি গল্প চলে, তার টেবিলে শুধু চায়ের শব্দ শোনা যায়। সেদিন তার সিনিয়র কলিগ অনির্বাণদা তার সামনে এসে বসেছিলেন। অনির্বাণদা খুব বেশি কথা বলেন না, কিন্তু তার উপস্থিতিতে একটা শান্ত ভাব থাকে, যেন তিনি তাড়াহুড়ো করেন না। চা হাতে নিয়ে তিনি হঠাৎ বলেছিলেন, রিক, একটা কথা জিজ্ঞেস করি? রিক তাকায়। তুই কি ঠিক আছিস? এই প্রশ্নটা কেউ সাধারণত করে না। সবাই জিজ্ঞেস করে কাজ কেমন, শরীর কেমন, কিন্তু তুই ঠিক আছিস, এই প্রশ্নটা সম্পূর্ণ আলাদা। রিক প্রথমে হেসেছিল, তারপর সে হাসিটা আর ধরে রাখতে পারেনি। সে ধীরে ধীরে বলছিল, জানি না দাদা, বাইরে থেকে ঠিক মনে হয়, কিন্তু ভেতরে যেন কিছু নেই। অনির্বাণদা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর খুব ধীরে ধীরে বলেছিলেন, এই অনুভূতিটাই আসলে সবচেয়ে বড় ডাক। রিক বুঝতে পারেনি। তিনি বলেছিলেন, মানুষ তখন ভেঙে পড়ে না যখন কষ্ট পায়, মানুষ ভাঙে তখন যখন সে বুঝতে শুরু করে সে শুধু বেঁচে আছে। এই কথাটা রিককে সারাদিন তাড়া করেছিল। বিকেলে অফিস শেষ হলে অনির্বাণদা তাকে ডাকেন। দুজনে একটু হাঁটতে বেরোয়। রাস্তার ধারে আলো জ্বলছে, শহরটা সন্ধ্যায় অন্যরকম লাগে। হাঁটতে হাঁটতে অনির্বাণদা বলেন, তুই কি গীতা পড়িস? রিক মাথা নাড়ে, আগে পড়তাম, এখন পারি না। তিনি হাসেন,
পারিস না, নাকি নিজের ওপর চাপ দিস? তারপর তিনি সেই কথাটা বলেন যেটা ধীরে ধীরে রিকের জীবন বদলে দেয়। গীতাকে পড়তে নেই, গীতাকে ধরতে হয়। রিক থেমে দাঁড়ায়। মানে? অনির্বাণদা বলেন, গীতা শুরুটা জানিস? রিক মাথা নাড়ে। প্রথম শ্লোকটা কোনো উপদেশ নয়, ওটা একটা প্রশ্ন। আর শেষ শ্লোকটা কোনো ভয় দেখানোর কথা নয়, ওটা একটা আশ্বাস। তিনি থেমে বলেন, একটা প্রশ্ন দিয়ে যদি তুই শুরু করিস আর একটা ভরসা দিয়ে যদি দিন শেষ করিস, তাহলে ধীরে ধীরে পুরো গীতা তোর ভেতরে ঢুকে যাবে। সেদিন রাতে রিক বাড়ি ফিরে আলমারি খুলেছিল, ধুলো জমে থাকা গীতা বইটা বের করেছিল। খুলতেই চোখে পড়েছিল সেই লাইন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আর এখান থেকেই শুরু হয় তার আসল যাত্রা। সেই রাতে রিক অনেকক্ষণ বইটা হাতে নিয়ে বসেছিল, পড়ছিল না, শুধু ধরেছিল। খেয়াল করলো বইটা ভারী নয়, ভারী তার মন। শেষ পর্যন্ত সে প্রথম শ্লোকটা আবার পড়ল, ধীরে ধীরে, খুব খুব ধীরে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুদুৎসব মামকং পাণ্ডবশ্চৈ কিং কর্তব্য সঞ্জয়। এই কয়েকটা শব্দ, অথচ কত প্রশ্ন। রিক বুঝতে পারছিল এই শ্লোকটা আসলে যুদ্ধের গল্প নয়, এই শ্লোকটা একটা পরিস্থিতির ছবি, একটা জায়গা কুরুক্ষেত্র, একটা অবস্থা যুদ্ধের আগে, একটা প্রশ্ন, তারা কি করলো? হঠাৎ তার মনে হলো, আমিও তো ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছি। প্রতিদিন সকালে উঠি, অফিসে যাওয়ার আগেই, সিদ্ধান্ত নেওয়ার আগেই, আমি কি ঠিক করছি? আমি কি করছি? কেউ তো আমাকে জিজ্ঞেস করছে না, কিন্তু এই শ্লোকটা যেন প্রতিদিন জিজ্ঞেস করছে। পরের দিন সকালে অদ্ভুত একটা কাজ করলো রিক। ঘুম থেকে উঠে সে মোবাইল হাতে নিল না, চুপচাপ জানালার ধারে দাঁড়ালো। চোখ বন্ধ করে প্রথম শ্লোকটা বলল। ভুল হলো, আবার বলল, শুদ্ধ হলো না, তবু বলল। কারণ আজ সে পারফেকশন খুঁজছিল না, আজ সে নিজের সঙ্গে কথা বলতে চেয়েছিল। অফিসে গিয়ে সেদিন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। সমস্যাগুলো একই ছিল, কাজের চাপ একই, মানুষও একই, কিন্তু তার ভেতরে তাড়া করছিল একটু কম। সে বুঝতে পারলো এই শ্লোক তাকে এক জিনিস শেখাচ্ছে, জীবন মানে যুদ্ধ, কিন্তু যুদ্ধ মানেই হিংসা নয়, যুদ্ধ মানে বেছে নেওয়া, যুদ্ধ মানে সিদ্ধান্ত নেওয়া। কুরুক্ষেত্র আসলে একটা জায়গা নয়, কুরুক্ষেত্র একটা মুহূর্ত। যখন তুমি ঠিক করো সহজ পথ নেবে না ঠিক পথ। সেদিন বিকেলে অফিস থেকে বেরিয়ে অনির্বাণদার সঙ্গে আবার দেখা। রিক নিজেই বলল, দাদা, কুরুক্ষেত্রটা কি সত্যি যুদ্ধক্ষেত্র? অনির্বাণদা হালকা হেসে বললেন, যদি তাই হতো গীতা আজও বেঁচে থাকতো না। তারপর খুব শান্ত গলায় বললেন, তুই প্রতিদিন কতবার মিথ্যে কথা বলিস জানিস নিজের সঙ্গে? রিক চুপ করে গেল। তিনি বললেন, ভয় পেলে বলিস সব ঠিক আছে, ক্লান্ত হলে বলিস চলছে, অশান্ত হলে বলিস টাইম নেই। এটাই কুরুক্ষেত্র। সেদিন রিক বাড়ি ফেরার পথে হেঁটে এসছিল। শহরের ভিড়ের মধ্যে হেঁটে আস্তে আস্তে সে নিজের ভেতরের কথাগুলো শুনতে চেষ্টা করছিল। এতদিন সে শুধু বাইরের শুনছে, হর্ন, কল, মেসেজ, আর সে ভেতরের শব্দ শুনছিল। সে বুঝতে পারছিল এই প্রথম শ্লোক তাকে প্রশ্ন করতে শেখাচ্ছে। আর প্রশ্ন মানেই অশান্তি নয়, প্রশ্ন মানেই জাগরণ। এরপর থেকে প্রতিদিন সকালে সে ওই শ্লোকটা বলতো, কখনো অফিসে যাওয়ার তাড়নায়, কখনো বাস ধরার আগে, কখনো আধো আধো ঘুমে। সব দিন মন বসতো না, কিন্তু সে থামেনি, কারণ সে বুঝে গিয়েছিল এই শ্লোক কোনো জাদু নয়, এটা একটা দরজা। দরজা খুললে ভেতরে ঢুকতে হয়। একদিন হঠাৎ করে তার সঙ্গে একটা ঘটনা ঘটল। অফিসে একটা বড় ভুল হয়ে গেল। দোষ তার নয়, কিন্তু দায় তার কাঁধে পড়ল। আগের রিক হলে হয়তো ভেঙে পড়তো, রেগে যেত, কাউকে দোষ দিত। সেদিন সে চুপ করে বসেছিল, মনে মনে একটা প্রশ্ন করেছিল, এই পরিস্থিতিতে আমি কি করছি? সে বুঝতে পারলো এই প্রশ্নটাই তাকে মানুষ বানাচ্ছে। সে দায় নিল, ভুলটা ঠিক করলো, কেউ প্রশংসা করলো না, কিন্তু রাতে তার ঘুম ভালো হলো। সেদিন রাতে সে গীতার শেষ অধ্যায় খুলল। শেষ শ্লোকের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ, এখনও পড়েনি, কারণ সে বুঝতে পেরেছে প্রথমে প্রশ্ন, তারপর উত্তর। আর সে এখনও প্রশ্ন শেখার পর্যায়ে। এইভাবেই ধীরে ধীরে রিক কুরুক্ষেত্রকে চিনতে শিখল।
বাইরের যুদ্ধ নয়, ভেতরের যুদ্ধ। আর এই যুদ্ধেই মানুষ ভাঙে না, মানুষ গড়ে ওঠে। অনেক দিন কেটে গেছে, রিক এখন আর হঠাৎ করে নিজেকে ভাঙা মনে করে না। সমস্যা আছে, ক্লান্তি আছে, কিন্তু সেই অজানা শূন্যতার আর নেই। সে নিজেও জানে না ঠিক কখন এই বদলটা শুরু হয়েছে। কোনো বড় ঘটনা ঘটেনি, কোনো অলৌকিক কিছুই হয়নি। শুধু প্রতিদিন সকালে উঠে একটা প্রশ্ন সে নিজের দিকে ছুঁড়ে দিচ্ছে, আর রাতে ঘুমানোর আগে একটা বই সে খুলে ধরছে। সেদিন রাতে ঘুম আসছিল না। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানালার কাছে টুপটাপ শব্দ। রিক আলো জ্বালিয়ে বিছানার পাশে বসে পড়ল। আলমারি থেকে গীতার বইটা বের করলো। আজ সে আর প্রথম অধ্যায় থামলো না, আজ সে শেষের দিকে গেল। শেষ অধ্যায় শেষ শ্লোক। সে জানতো এই শ্লোকটা অনির্বাণ দা তাকে বলেছিলেন, কিন্তু আজ সে শুনতে প্রস্তুত। সে ধীরে ধীরে পড়ল। যত্র যোগেশ্বর কৃষ্ণ চত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী বিজয়ী ভূতির ধ্রুবা নীতির মতির মম। শব্দগুলো পড়ে সে বই বন্ধ করলো। কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। এই শ্লোকটা যুদ্ধের কথা বলছে না, এই শ্লোকটা ভবিষ্যতের কথা বলছে। যেখানে কৃষ্ণ আছেন, অর্থাৎ যেখানে সত্য আছে, বিবেক আছে, দিশা আছে, আর যেখানে অর্জুন আছে, অর্থাৎ যেখানে মানুষ চেষ্টা ছাড়েনি, দায়িত্ব ছাড়েনি, সেখানে হার নেই। রিক হঠাৎ বুঝতে পারলো এতদিন সে হয়তো শুধু একদিকেই ঝুঁকেছিল। রিক হঠাৎ বুঝতে পারলো এতদিন সে হয়তো শুধু একদিকেই ঝুঁকেছিল। কখনো শুধু চেষ্টা করেছে, ভরসা রাখেনি। আবার কখনো শুধু প্রার্থনা করেছে, কিন্তু নিজের কর্তব্য এড়িয়ে গেছে। এই শ্লোক তাকে বলছে দুটোই দরকার। যেদিন পরদিন সকালে অদ্ভুত একটা শান্তি নিয়ে ঘুম ভাঙল। সে জানলো আজকের দিনেও সমস্যা আসবে, কিন্তু সে ভয় পাচ্ছে না, কারণ আজ তার কাছে একটা উত্তর আছে। সকালবেলা উঠে সে প্রথম শ্লোকটা বলল, নিজেকে প্রশ্ন করল। রাতে ঘুমানোর আগে সে শ্লোকটা বলল, নিজেকে ভরসা দিল। এই দুটো শ্লোক যেন তার দিনের দুই প্রান্ত হয়ে দাঁড়ালো। একদিন অফিস থেকে ফেরার পথে অনির্বাণ দার সঙ্গে আবার দেখা। রিক নিজেই বলল, দাদা, আমি এখনো সব সমস্যার সমাধান পাইনি। অনির্বাণ দা হেসে বললেন, পাওয়ার দরকার নেই। তিনি একটু থেমে বললেন, গীতা সমাধান দেয় না, গীতা মানুষ বানায়। এই কথাটা রিকের মনে গেঁথে গেল। সেই দিন থেকে তার জীবনে বড় পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু ছোট ছোট জায়গায় বদল এসেছে। সে এখন কথা বলার আগে একটু থামে, রেগে গেলে নিজেকে প্রশ্ন করে, ভয় পেলে নিজেকে ভরসা দেয়। আর এটাই আসল পরিবর্তন। এক সন্ধ্যায় বাড়ি ফিরে সে জানলার ধারে দাঁড়িয়েছিল। শহরের আলো জ্বলছে, মানুষ চলছে, গাড়ি চলছে, জীবন চলছে, কিন্তু আজ রিক তাড়াহুড়ো করছে না। তার মনে পড়ে যায় ছোটবেলার সেই ভোরের কথা, ঠাকুরমার শান্ত গলা, প্রদীপের আলো, গীতার শব্দ। হঠাৎ বুঝতে পারে সে কোথাও যায়নি, সে আসলে ঘরে ফিরেছে। বন্ধুরা, এই গল্পটা কোনো রিকের একার নয়। আমাদের সবার জীবনের কুরুক্ষেত্র আসে প্রতিদিন, আর প্রতিদিনই আমাদের দুটো জিনিস দরকার হয়। একটা প্রশ্ন, আমি কি করছি, আর একটা ভরসা, আমি একা নই। যদি সময় না থাকে, পুরো গীতা না পড়তে পারেন, তাহলে এই দুটো শ্লোক, সকালবেলা একটা, রাতে একটা, এর বেশি কিছু নয়। কিন্তু ধীরে ধীরে দেখবেন এই দুটো শ্লোকই আপনাকে পুরো গীতার ভিতর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। শেষে শুধু এটুকুই, মনকে মনের বশে রাখবেন না, মনকে নিজের বশে রাখুন। জয় শ্রীকৃষ্ণ।